আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর 2021 সালের যে অনলাইন জিওগ্রাফি ক্লাস শুরু হয়েছে, আমাদের এশিয়া মহাদেশ চলছে। দেখো, এশিয়া মহাদেশ এর আগের ক্লাসে শুরু হয়েছে, আবার এশিয়া মহাদেশের পরবর্তী অংশ আমরা আজকে জানবো। দেখো, আজকে আমরা মূলত জানবো এশিয়া মহাদেশের যে নদ নদী আছে, তা এশিয়া মহাদেশের নদ নদী। এর আগের ক্লাসে এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করেছি, আজকে এশিয়ার নদ নদী আমরা জানবো। দেখো, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এশিয়ার নদ নদী। আমি বারবার বলছি, তোমাদের কিন্তু মানচিত্র, এশিয়ার যে মানচিত্র আছে তা কিন্তু আঁকা তোমাদের অবশ্যই শিখতে হবে। আজকের ক্লাসে দেখো, আবার এশিয়ার যে মানচিত্র আমি আঁকছি, তোমরা আবার একবার দেখে নাও, তোমাদের সহজ হয়ে যাবে। দেখো, প্রথমে একটা বর্ডার টেনে নেবে। বারবার বলেছি, যে কোনো ছবি দেওয়ার মধ্যে যেন বর্ডারটা অবশ্যই থাকে। দেখো, এশিয়ার মানচিত্র তাহলে আঁকবো। দেখো, একদম সহজ কিন্তু মানচিত্র আছে। এশিয়ার যে মানচিত্রটা কখনোই কঠিন নাই। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলেই তোমাদের কাছে সহজ, আর প্র্যাকটিস না করলেই কিন্তু কঠিন। এখানটায় তাহলে আমাদের ভারতবর্ষটা হবে। ভারতবর্ষ হলো, এবার চলে যাবে একদম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। দেখো, বড় করে আঁকলে অনেক সুন্দর হতো, কিন্তু আমি বারবার একটাই কথা বলেছি, আমার কাছে যে বোর্ডটা আছে খুব ছোট। এটা স্কুলের মতো বড় বোর্ড হলে অনেক ভালো আঁকা যেত, কিন্তু এতে কিছু করার নাই। তবু আমি জাস্ট যে আকারটা তুলে ধরার চেষ্টা করছি। তোমরা দেখো, এদিকে অনেকটা জায়গা পড়ে রইলো, কিছু করার নাই। তোমরা এই মোটামুটি যেন এশিয়ার মানচিত্র আঁকছো, এশিয়াটা অবশ্যই যে বোঝা যায় যে এটা আমি এশিয়ার মানচিত্র আঁকছি। যদি না ছবিই বোঝা যায়, তাহলে কিসের মানচিত্র তখন কখন বোঝা যাবে না। তাই ছবির সাথে গুরুত্বপূর্ণ আছে। দেখো, মোটামুটি এই এশিয়ার মানচিত্র, এই দিকটায় জাপান দ্বীপপুঞ্জটা আছে, এই মোটামুটি এঁকে দেবে। জাপান দ্বীপপুঞ্জ, তাহলে এবার আমি এই বর্ডারটা ঘিরে দিলাম। দেখো, এই এশিয়ার মানচিত্র এর আগের ক্লাসে কিন্তু যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যগুলো অনুসারে এশিয়া মহাদেশকে যে ভাগে ভাগ করাগুলো যাচ্ছে, সেগুলো কিন্তু এর আগের ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশকে যে 5টি ভাগে ভাগ করা যাচ্ছে, এর আগের ক্লাসে দেখিয়েছি। আজকে চলো আমরা এশিয়ার নদ নদী সম্পর্কে জানবো। তোমাদের একটা কথা আমি বারবার বলছি, এশিয়ার মানচিত্রটা তোমরা আঁকা শেখো, তোমাদের দেখবে উত্তর লেখা খুব সহজ হয়ে যাবে। এশিয়ার নদ নদীকে প্রধানত প্রবাহের দিক অনুসারে, মানে নদী যেদিকে প্রবাহিত হয় সেই প্রবাহের দিক অনুসারে এশিয়ার নদ নদীকে প্রধান 3টি ভাগে ভাগ করা হয়। প্রবাহের দিক অনুসারে এশিয়ার নদ নদীকে 3টি ভাগে ভাগ করা হয়। একদিকে হচ্ছে উত্তর বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী এবং পূর্ব বাহিনী নদী। উত্তর বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী এবং পূর্ব বাহিনী নদী। কি কি বললাম? উত্তর বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী এবং পূর্ব বাহিনী নদী। এদিকে লিখছি, দেখো, তাহলে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে উত্তর বাহিনী নদী, উত্তর বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী এবং পূর্ব বাহিনী নদী। মানে দক্ষিণ, উত্তর বাহিনী বলতে উত্তর দিকে প্রবাহিত নদী, এটা হচ্ছে দক্ষিণ বাহিনী, মানে দক্ষিণ দিকে বয়ে যায়। আর একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী, মানে পূর্ব দিকে বয়ে চলে এই নদীগুলো। তাহলে উত্তর, দক্ষিণ এবং পূর্ব। দেখো, এর মধ্যে প্রধান আমি দক্ষিণ বাহিনীগুলোকে দেখাচ্ছি, যেহেতু দক্ষিণ বাহিনী নদীগুলো
ভারতবর্ষে অবস্থান করছে, দক্ষিণ বাহিনী নদীগুলো যেহেতু ভারতবর্ষে অবস্থান করছে তাই দক্ষিণ বাহিনী নদীগুলো আমি দেখাচ্ছি। এইখানে আছে গঙ্গা নদী, এই জায়গাটায় আছে গঙ্গা, এই জায়গাটায় আছে গঙ্গা। উপরের দিকে এই এরকম জায়গায় আছে সিন্ধু নদী, সিন্ধু নদী, এইটা আছে সিন্ধু নদী। আর এর ওপরই আছে ব্রহ্মপুত্র, মানে এইখান দিয়ে এরকম বয়ে গেছে ব্রহ্মপুত্র। তাহলে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র প্রধান এই তিনটে নদী হচ্ছে দক্ষিণ বাহিনী নদী। এছাড়া যে সমস্ত নদী আছে, মেকং নদী আছে, মেনাম নদী আছে, কি কি আছে, মেকং, মেনাম, প্রধানত এই তিনটে তোমরা করে নেবে ভারতবর্ষের যে তিনটে। আমি এইদিকে একবার আলাদা করে চিত্রটা আরেকটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এইটাকে যদি আমি ভারতবর্ষ ধরি, দেখো ভারতবর্ষের এই তলার অংশটা আমি করেছি যে ভারতবর্ষ। তাহলে এইখান দিয়ে প্রথম আছে, এখানে আছে গঙ্গা নদী, এই জায়গায় গঙ্গা, এইখানটা দিয়ে গেছে এরকম ব্রহ্মপুত্র, এই ছবিটাকে আমি আলাদা করে করেছি দেখো। আর এইরকম জায়গা দিয়ে আছে সিন্ধু, পাকিস্তানের কাছাকাছি ভারতবর্ষ দিয়ে আছে সিন্ধু। তাহলে এর গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু তিনটে নদী দেখো দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, অর্থাৎ এই দক্ষিণ দিকে এসেছে। দক্ষিণ বলতে সাউথ, নিচের দিকে তিনটে নদী প্রবাহিত হয়েছে দক্ষিণ দিকে। এই তিনটে নদীর প্রধান বৈশিষ্ট্যগুলি দেখো। এই গঙ্গা নদীর উৎপত্তি গোমুখ গুহার গঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। মানে গঙ্গোত্রী হিমবাহের যে গঙ্গোত্রী যে হিমবাহ আছে তার গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। তাহলে কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। এই নদীর দৈর্ঘ্য কত? 2510 কিলোমিটার। এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 2510 কিলোমিটার। এবং এই নদী মিলিত হয়েছে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এইখানটা আমরা আছে জানি বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের ইংলিশে বলা হয় বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। এই দিকটা হচ্ছে কি আরব সাগর, অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সি। আর এখানে আছে ভারত মহাসাগর, অর্থাৎ একে ইংলিশে বলা হয় ইন্ডিয়ান ওশেন, ইন্ডিয়ান ওশেন। তাহলে গঙ্গা নদীর উৎপত্তি গোমুখ গুহার গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এই নদীর দৈর্ঘ্য কত? 2510 কিলোমিটার। 2510 কিলোমিটার। এই গঙ্গা নদী গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং গঙ্গার প্রধান শাখা নদী হচ্ছে ভাগীরথী, হুগলি। দেখবো আমাদের হুগলিতে গঙ্গা নদীকে হুগলি নদী বলা হয়। তাহলে গঙ্গার প্রধান যে শাখা নদী তার নাম হচ্ছে ভাগীরথী এবং হুগলি। আমি দক্ষিণ দিকটা প্রথম বললাম কেন? দক্ষিণ বাহিনী নদীটা যেহেতু ভারতবর্ষের সাথে সম্পর্কিত তাই দক্ষিণ বাহিনী নদীটা প্রথম বললাম। এইদিকে দেখো ভারতের ছবিটাও এঁকে দিয়েছি যে কোন জায়গায় প্রধান নদীগুলো আছে। দ্বিতীয় দেখো সিন্ধু নদ। সিন্ধু নদ বলতে এইটাকে বলা হচ্ছে সিন্ধু নদ। এটা সিন্ধু নদ। এর উৎপত্তি কোথা থেকে? তিব্বতের মানস সরোবর থেকে সিন্ধু নদের উৎপত্তি। তিব্বতের মানস সরোবর থেকে এই সিন্ধু নদীর উৎপত্তি। এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। 2880। গঙ্গা নদীর বলেছি 2510 কিমি, এর 2880 কিমি, 2880 কিলোমিটার। গঙ্গা নদী 2510, এর 2880 কিলোমিটার। আর সিন্ধু নদী কোথায় গিয়ে পড়েছে? দেখো এখানে আমি বলেছি আরব সাগর, এই আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। সিন্ধু নদী কোথায় পতিত হয়েছে? আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। এবং এই নদীর প্রধান যে উপনদীগুলো আছে তার নাম হচ্ছে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা ইত্যাদি। বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী এবং বিপাশা। আর লাস্ট দেখো ব্রহ্মপুত্র নদ। এই যে অংশটাকে বলছি ব্রহ্মপুত্র নদ, তার মানে এইখানে হচ্ছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তিব্বতের মানস সরোবরের কাছে চেমুয়াংদুং হিমবাহ থেকে এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। কোথায়? তিব্বতের মানস সরোবরের চেমুয়াংদুং হিমবাহ থেকে
এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। এর দৈর্ঘ্য হচ্ছে 2580 কিমি। এর দৈর্ঘ্য হচ্ছে কত? 2580 কিমি, 2580 কিমি। এবং এটাও গিয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। দেখো এর সাথে গঙ্গার সাথে গিয়ে মিশে গেছে, এটাও গিয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। আর এই নদীর প্রধান যে উপনদীগুলো আছে, তিস্তা, মানস, সংকোচ ইত্যাদি। কি কি? তিস্তা, মানস, সংকোচ ইত্যাদি। কি কি এর প্রধান উপনদীগুলো বললাম? তিস্তা, মানস, সংকোচ ইত্যাদি। দেখো এরপর আমরা যেটা জানবো, উত্তর বাহিনী যে নদীগুলো আছে, এই উত্তর বাহিনী নদীগুলো সম্পর্কে আমরা জানবো। এখানকার উত্তর বাহিনী নদীগুলোর মধ্যে হচ্ছে প্রধান হচ্ছে ওব, ইনিসি এবং লেনা। ওব, ইনিসি এবং লেনা। ওবের উৎপত্তি হচ্ছে ঠিক এইরকম জায়গা থেকে। এটা হচ্ছে ওব, এটা কি? ওব নদী এরকম আছে। ওব, ইনিসি এই মাথা থেকে আছে ইনিসি। এগুলো সব উত্তর বাহিনী নদী, গিয়ে উত্তর দিকে পতিত হয়েছে, এইদিকে গিয়ে পড়েছে। ওব, ইনিসি এবং এইখানে আছে লেনা। তাহলে এর প্রধান নদীগুলোর মধ্যে হচ্ছে ওব, ইনিসি এবং লেনা। দেখো ওব নদী আলতাই পর্বত থেকে এই নদীটি উৎপত্তি হয়েছে। ওব নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? আলতাই পর্বত থেকে। এইটা হচ্ছে ওব নদী, এইটা হচ্ছে ইনিসি, এটা হচ্ছে লেনা। ওব নদীটি আলতাই পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 3650 কিমি, 3650 কিমি। এবং মিলিত হয়েছে ওব নদী ওব সাগরে গিয়ে মিলিত হয়েছে। ওব নদী গিয়ে, এখানে ওব সাগর আছে, ওব সাগরে গিয়ে মিলিত হয়েছে। এর যে প্রধান উপনদী, এর প্রধান উপনদী হচ্ছে ইটিস। ওব নদীর প্রধান উপনদী হচ্ছে ইটিস, বা অনেক জায়গায় ইটিস লেখা থাকে, টয়সিও থাকে, টয়সি থাকে। কারণ টি কে আমরা দেখবে এই যে ইংলিশের যে টি, এটাকে আমরা ট হিসেবে ব্যবহার করি, আবার ত হিসেবেও ব্যবহার করি। অনেক সময় টয়ের উচ্চারণ হয় এবং টয়ের উচ্চারণ হয়, এই জন্য বাংলায় ইটিস বা ইরতিস দুটি হবে। তাহলে ওব নদী সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে দেখো ইনিসি, এই যে দ্বিতীয় নদীটি আছে, একে বলা হচ্ছে ইনিসি নদী। এই ইনিসি নদী সায়ান পর্বত থেকে উৎপন্ন হয়েছে। ইনিসি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সায়ান পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 5540 কিমি, 5540 কিমি। উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে এটি হচ্ছে দীর্ঘতম। ও উত্তর দিকে প্রবাহিত নদীগুলোর মধ্যে এই ইনিসি হচ্ছে দীর্ঘতম। এর দৈর্ঘ্য 5540 কিমি এবং এটি ইনিসি উপসাগরে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? মানে মোহনা কোথায়? ইনিসি উপসাগর। একটা কথা তোমাদের বলে রাখি, যেখান থেকে নদীর উৎপত্তি হয়, যে জায়গা থেকে নদীর উৎপত্তি হয় তাকে বলা হয় উৎস। উৎস, এইটাকে বলা হয় উৎস, যেখান থেকে নদীর উৎপত্তি হয়। আর যেখানে নদীকে পড়ে তাকে বলা হয় মোহনা। কি বলে? মোহনা। মানে পতনস্থল, উৎপত্তি স্থলকে বলা হয় উৎস এবং পতনস্থলকে বলা হয় যেখানে নদী গিয়ে মিলিত হয় সেখানকে বলা হয় মোহনা। আর লেনা নদী, দেখো লেনা নদী, এইটা হচ্ছে লেনা নদী। এটা বৈকাল পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 4270 কিলোমিটার, 4270 কিলোমিটার। এবং এটা পড়েছে লাপটেভিক সাগরে। কোথায় পড়েছে? লাপটেভিক সাগরে। লাপটেভিক সাগরে। এরপরে তাহলে আমাদের উত্তর দক্ষিণ দুটো হয়ে গেল। এবার পূর্ব বাহিনী নদীগুলো হবে। এবার কোন দিকের নদীগুলো হবে? পূর্ব বাহিনী নদীগুলো। দেখো যত নদী আছে তার মধ্যে পূর্ব বাহিনী নদীগুলো সব থেকে দীর্ঘতম। পূর্ব বাহিনী নদীগুলো সব থেকে দীর্ঘতম। দেখো প্রথম ইয়াংসি কিয়াং এরকম জায়গা থেকে উৎপন্ন হয়েছে। ইয়াংসি কিয়াং, এটা ইয়াংসি আর এখানে একটা আছে সিকিয়াং, দুটো গিয়ে মিলিত হয়ে এই ইয়াংসি কিয়াং নদীর উৎপত্তি হয়েছে। আর একটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট নদী এখানে আছে হোয়াংহো। আমরা সবাই নাম শুনেছি, ইয়াংসি কিয়াং, হোয়াংহো, ইয়াংসি কিয়াং, হোয়াংহো, এই নদীগুলোর নাম আমরা সকলেই শুনেছি।
ইয়াংসি কিয়াং এবং হোয়াংহো। আর একটা দিই এখানে আমুর নদী, খুব ইম্পর্টেন্ট পূর্ব বাহিনী নদীগুলোর মধ্যে এই জায়গায় হচ্ছে আমুর নদী। দেখো তাহলে পূর্ব বাহিনী প্রধান যে তিনটে নদীর নাম উল্লেখ করেছি, ইয়াংসি কিয়াং, হোয়াংহো আর আমুর নদী। দেখো এই পূর্ব বাহিনী নদীগুলোর মধ্যে প্রথম আছে ইয়াংসি আর সিকিয়াং। ইয়াংসি কিয়াং আর সিকিয়াং নদী, এই দুটোকে মিলিত হয়ে ইয়াংসি কিয়াং একসাথে বলে। এই ইয়াংসি কিয়াং নদীর উৎপত্তি স্থল হচ্ছে কুয়েলুন পর্বতের দক্ষিণে গোলাডান্ডং থেকে উৎপন্ন হয়েছে। গোলাডান্ডং যে পর্বতশৃঙ্গ আছে সেখান থেকে উৎপন্ন হয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 5530 কিমি, 5530 কিমি, এবং এটা পতিত হয়েছে চীন সাগরে। এটা এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি বা অনেক সময় ইয়াংজেউ দিয়ে থাকে, 5530 কিমি, এবং এটা গিয়ে পতিত হয়েছে চীন সাগরে। তাহলে ইয়াংসি কিয়াং গিয়ে পতিত হয়েছে চীন সাগরে। আর দেখো এর উপনদীগুলোর মধ্যে ইয়াংসি কিয়াং এর যে উপনদী আছে তাকে হ্যাম কিয়াং, টু কিয়াং ইত্যাদি। এর মধ্যে ইয়াংসি কিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। এর যে উপনদী তাহলে প্রধান কি উপনদী, হ্যামকিয়াং এবং টু কিয়াং। আর এইখানকার যেই নদীগুলোর সাথে বালুকণা, যে ভাসমান বালুকণা থাকে তাতে অতি সূক্ষ্ম স্বর্ণরেণু পাওয়া যায়, এই জন্য একে বলা হয় স্বর্ণরেণুর নদী। অনেক সময় 2 নম্বরের একটা কোশ্চেন আসে যে ইয়াংসি কিয়াং নদীকে স্বর্ণরেণুর নদী কেন বলা হয়। এর উচ্চ প্রবাহে ভাসমান বালুকণার সঙ্গে স্বর্ণরেণু পাওয়া যায়, এই জন্য একে বলা হয় স্বর্ণরেণুর নদী। তারপরে দেখো সিকিয়াং নদী সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জানবো। সিকিয়াং নদীটা হচ্ছে ইউনান মালভূমি বায়ানহারা পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এর দৈর্ঘ্য 1920 কিলোমিটার, 1920। এটাও গিয়ে চীন সাগরে মিশেছে, কারণ ইয়াংসি আর সিকিয়াং দুটো নদী গিয়ে মিলিত হয়ে ইয়াংসি কিয়াং নদীর উৎপন্ন করেছে। তাহলে ইয়াংসি আর সিকিয়াং হয়ে গেল। এবার দেখো হোয়াংহো। এই হোয়াংহো নদীটি কুয়েলুন পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এইটা হচ্ছে হোয়াংহো নদী, এটা কুয়েলুন পর্বত থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? কুয়েলুন পর্বত থেকে। এর দৈর্ঘ্য কত? 5460 কিমি। এর দৈর্ঘ্য হচ্ছে 5460 কিমি। এটা পড়েছে অর্থাৎ মোহনা পোহাই উপসাগর থেকে কোথায় পড়েছে? পোহাই উপসাগরে। দেখো ইয়াংসি কিয়াং নদীকে কি বললাম? স্বর্ণরেণুর নদী। আর হোয়াংহো নদীকে বলা হয় পিত নদী। কারণ এই নদীর যখন জলবহন করে এর পলি হলুদ বর্ণের হয়। এই হলুদ বর্ণের হওয়ার জন্য একে বলা হয় পিত নদী। আর লাস্ট আছে দেখো আমুর নদী। এইদিকে আছে আমুর নদী। এর দৈর্ঘ্য কিন্তু 4440 কিমি। খুব মনে থাকার, দেখো 4440 কিমি, 4440 কিলোমিটার আমুর নদীর দৈর্ঘ্য। এটা সহজে কিন্তু মনে রেখে দেবে। এটা উৎপন্ন হয়েছে রাশিয়ার ইয়াবলুনয় পর্বত থেকে উৎপন্ন হয়েছে, এবং এটা পতিত হয়েছে অর্থাৎ মোহনা ওকটস্ক সাগরে মিলেছে। এর প্রধান দুটি উপনদী হচ্ছে সিল্কা এবং সুঙ্গারি। এই উপনদীগুলো দেখবে তোমাদের টেক্সট বইয়ে নাও থাকতে পারে, আমি বলে দিচ্ছি, তোমরা নোট করেও নিতে পারো। সিল্কা এবং সুঙ্গারি আমুর নদী। এবং হোয়াংহো নদীর উপনদী হচ্ছে ওয়েইহো ফেনহো। আমি লিখে দিচ্ছি এখানে, দেখো তোমাদের সুবিধা হবে। ওয়েইহো আর একটা হচ্ছে ফেনহো। এটা কিসের? হোয়াংহো নদীর উপনদী। আর আমুর নদীর উপনদী সিল্কা এবং সুঙ্গারি। সরি, এটা হচ্ছে হোয়াংহোর, আর এটা হচ্ছে সিল্কা এবং সুঙ্গারি হচ্ছে আমুরের। সিল্কা এগুলো টেক্সট বই নাও পেতে পারে, ওই জন্য আমি লিখে দিলাম সুঙ্গারি।
সিল্কা ও সুঙ্গারি। তাহলে এই আজকের ক্লাস আমি নদীগুলো নিয়ে শেষ করলাম। এর পরের দিন জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ পড়াবো। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।